ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই ঐক্যের জায়গা থেকে সরে যাচ্ছে। কেউ কেউ দেশে বিভক্তি ও বিভাজন সৃষ্টি করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বিভ্রান্ত হওয়া যাবে না। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাসহ দায়ের হওয়া মামলাগুলোতে আদালতে দেয়া তাঁর বক্তব্য নিয়ে প্রকাশিত বই রাজবন্দির জবানবন্দি বইটির মোড়ক উন্মোচন করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, দীর্ঘ নির্যাতন নিপীড়নে কারাবন্দিত্বের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন খালেদা জিয়া। তিনি বলেন, বর্তমানে অনেকেই ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা করছেন। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। মির্জা ফখরুল বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ঐক্যের জায়গায় এখনও ঘাটতি রয়ে গেছে। আলোচনায় অংশ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট, প্রথিতযশা সাংবাদিক, লেখকরা বলেন, বিভাজনে বিভ্রান্ত হওয়া যাবে না। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। তারা কেন জেলে থাকবে? তাদেরকে বের করে আনতে হবে, নেতাকর্মী সবাইকে বের করে আনতে হবে। একটা নির্বাহী আইন বা জরুরি আইন করে বিএনপির সকল নেতাকর্মী এবং সকল রাষ্ট্রবন্দীদের জেল থেকে এখনই মুক্ত করার জন্য বিচারিক কার্যক্রমে শুনানির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সবাই জানবেন, শুনবেন, দেখবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। সাজা বাতিল হবে বলে প্রত্যাশা তার আইনজীবীদের। উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি রেকর্ড, উইদাউট এনি তথ্য প্রমাণ কোনো কিছুই ছিল না এই নিম্ন আদালতের জাজমেন্টের মধ্যে। তারপরেও আপনার হাইকোর্ট বিভাগ, এটা অত্যন্ত দুঃখের বিষয়, ঘৃণার বিষয়, হাইকোর্ট বিভাগ ট্রায়াল কোর্ট দিয়েছিল 5 বছর সাজা, হাইকোর্ট দিয়েছিল 10 বছর। আমরা আদালতের প্রতি নিবেদন জানিয়েছি, এই মামলা ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরু থেকে অকার্যকর, এবং আমরা প্রত্যাশা করছি আদালত, মহামান্য আদালত সকলের বক্তব্য শ্রবণ করেছেন, ন্যায় বিচার করবেন। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে, যেগুলো আজকের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি আরও বলেন, এরপরই বেগম জিয়াকে কী ধরনের চিকিৎসা দেওয়া হবে তা জানানো হবে। বুধবার লন্ডন পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই তার পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয়। আজ ও গতকালের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। লন্ডনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, আর সার্বিক তত্ত্বাবধান করছেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারের সফরে কতদিন বিদেশে থাকতে হবে বিএনপি চেয়ারপারসনকে শেষ সিদ্ধান্ত নেবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী
চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো এবং সে অনুযায়ী আমরা সুপারিশ করবো। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরি হচ্ছে না। আগামী সপ্তাহে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ জানা যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সংবিধান সংস্কার বা বাতিলের বিষয়ে সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী মাসের মধ্যে সকল শিক্ষার্থীর কাছে পাঠ্যপুস্তক পৌঁছে যাবে। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দিনক্ষণ সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে তা তৈরির কথাও বলেন তিনি। কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। সংবাদ সম্মেলনে উঠে আসে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের বিষয়টিও। এ সময় মাহফুজ আলম বলেন, জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের উপর, আর সংবিধান নিয়ে সিদ্ধান্ত হবে সব পক্ষের মতামতের ভিত্তিতে। ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে, সংবিধানকে কি করব, আমরা কি করতে চাচ্ছি, এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটা বিরোধিতা আছে। এইটা যেহেতু কন্টেনশাস পয়েন্ট, একটু আগে আমি যেটা বলেছি, যেসব বিষয়ে কন্টেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। তথ্য পাচ্ছি যে অনেক সময়, বেশিরভাগ সময় 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হলে জনসেবা নিশ্চিত করা সম্ভব বলে মনে করে সরকার। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার উল্লেখ সহ 7 দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গণসংযোগ করা হয়। এর আগে শাহবাগ, পল্টন, শান্তিনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সরকারকে সব ধরনের সংস্কারের ওয়াদা ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি জানান। সরকারকে দ্রুত জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। বুধবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী দেশ জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানানো হয়। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কিছু সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। একই সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লেবার পার্টির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরও আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা এখনও সক্রিয়। অতীতে এই শাখার সদস্যরা টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণায়ও অংশগ্রহণ করেছেন। টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যে 2019 সালের সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার অন্যতম প্রধান সংগঠক আব্দুল আহাদ চৌধুরী ও অন্যান্য সদস্য কিয়ার স্টারমারের হেলবর্ন এবং সেন্ট প্যানক্রাস নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নিয়েছিলেন। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, কিয়ার স্টারমার শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। এই সাক্ষাতের জন্য তদন্তের মুখোমুখি হতে পারেন তিনি। উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন জুলাই হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। তিনি এই থানারই সাবেক ওসি ছিলেন। এই ঘটনায় থানার একজন এএসআইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানার একটি দল, কিন্তু এরপর সেখান থেকে ঢাকায় আনলেও কয়েক ঘন্টাও আটকে রাখা যায়নি তাকে। বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি। ওসি শাহ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। গত বছরের ২রা সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে। বৃষ্টি ছাড়াই এলাকার বেশিরভাগ সড়কে জমে থাকে পানি, নেই পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা, খানাখন্দে ভরা পুরো সড়ক। নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা হলেও বাস্তবে অজপাড়া গাঁয়ের কাঁচা রাস্তাকেও যেন হার মানায়। বলছিলাম দক্ষিণ খান এলাকার বেহাল সড়কের জনদুর্ভোগের কথা, যেখানে মানুষের কষ্টের অন্ত নেই। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর নিত্য যুদ্ধ নিয়ে নাজিবুর রহমানের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। উত্তরার একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরছেন গর্ভধারিণী মা। হাঁটছেন ধীর গতিতে। এমন স্পর্শকাতর সময়ে দীর্ঘক্ষণ হাঁটা ঝুঁকিপূর্ণ হলেও গন্তব্যে পৌঁছাতে আরও অন্তত ৩০ মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এ পথে যান চলাচলের সুযোগ নেই, আর এতে ভোগান্তি বেড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও তার মায়ের। সিজারের রোগী, বাস সিজারের রোগী এর তোর গাড়িতে নেওয়া যাবে না, আর গাড়িতে নেওয়ার রাস্তাও তো পরিবেশে পাবে না, সেজন্য হাঁটাই নেওয়া লাগছে। হ্যাঁ, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে রাস্তার লাগা। এই কাজটা দ্রুত হয়ে গেলে আমাদের সুবিধা হবে এবং ভালো হবে। অসুস্থ হলে এ সড়কে অ্যাম্বুলেন্স চলাচলেরও সুযোগ নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যবসা আগে যেরকম হইতো এখন এরকম হচ্ছে না। মানুষের আয়টাই কম, তারপরে জিনিসের দামপত্র বেশি, এজন্যই সমস্যা। দক্ষিণখান এলাকার কসাইবাড়ি থেকে মোল্লার টেক যতদূর চোখ যায় শুধু কর্দমাক্ত আর ভাঙাচোরা সড়ক। আবাসিক এলাকা হওয়ায় দিন দিন ঘন বসতিপূর্ণ হয়ে উঠছে এ অঞ্চলটি। তবুও নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে। বছর বছর হোল্ডিং ট্যাক্স বাড়ছে, তবে সে তুলনায় সেবা নিশ্চিত করছে না ডিএনসিসি। স্কুলগামী শিক্ষার্থী কিংবা অফিসগামী মানুষ কেউই রেহাই পাচ্ছে না এমন ভোগান্তি থেকে। আমরা যেটা বলতেছি যে এই কাজের কোনো অগ্রাধিকার দেখতেছি না, প্লাস এখানে তদারকি হচ্ছে না দীর্ঘদিন, লং টাইম, এবং স্লো মোশনে কাজ করতেছে। রাস্তার পাশে যত বাড়িওয়ালা আছে সবার বাড়িগুলা নিচে পড়ে যেতেছে। প্রতি বছরই যখনই কাজ ধরে তখনই রাস্তা শুধু উঁচা করে। 2 বছর ধরে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ রাস্তা সংস্কারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু 5 আগস্টের পর তা চলছে আরও ধীর গতিতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় প্রকল্প এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডকে নিয়ে টাকার অঙ্কে, যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিপরীতে 8 বছরে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়নি এতটুকু। দিনকে দিন শুধু ভোগান্তি উঠেছে চরমে। তাই এলাকাবাসী চান এই সমস্যার দ্রুত সমাধান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাস জুড়েই তাপমাত্রা ওঠানামা করছে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ, চারদিক কুয়াশার চাদরে ঢাকা। কোথাও কোথাও কুয়াশার মতো বৃষ্টি ঝরছে। রাস্তাঘাট, হাটবাজার অনেকটাই জনশূন্য। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগের যেন অন্ত নেই। শীতের প্রকোপ বেড়েছে দিনাজপুরে। কনকনে শীতে আর হিমেল বাতাসে জবুথবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও সূর্যের দেখা মিলছে না। দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো। নওগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে স্থবির জনজীবন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা, নাটোর, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় কমেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে।
বৃষ্টি ছাড়াই এলাকার বেশিরভাগ সড়কে জমে থাকে পানি, নেই পয় নিষ্কাশনের সুব্যবস্থা, খানাখন্দে ভরা পুরো সড়ক। নামে উত্তর সিটি কর্পোরেশন এলাকা হলেও বাস্তবে অজপাড়াগাঁয়ের কাঁচা রাস্তাকেও যেন হার মানায়। বলছিলাম দক্ষিণখাল এলাকার বেহাল সড়কের জনদুর্ভোগের কথা, যেখানে মানুষের কষ্টের অন্ত নেই। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর নিত্যযুদ্ধ নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। উত্তরার একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরছেন গর্ভধারিণী মা। হাঁটছেন ধীর গতিতে। এমন স্পর্শকাতর সময়ে দীর্ঘক্ষণ হাঁটা ঝুঁকিপূর্ণ হলেও গন্তব্যে পৌঁছাতে আরও অন্তত 30 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এ পথে যান চলাচলের সুযোগ নেই, আর এতে ভোগান্তি বেড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও তার মায়ের। সিজারের রোগী বা সিজারের রোগী এর তোর গাড়িতে নেওয়া যাবে না, আর গাড়িতে নেওয়ার রাস্তাও তো পরিবেশ এভাবে না, সেজন্য হাঁটাই নেওয়া লাগছে। হ্যাঁ, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে রাস্তার লাইগা। এই কাজটা দ্রুত হয়ে গেলে আমাদের সুবিধা হবে এবং ভালো হবে। অসুস্থ হলে এ সড়কে অ্যাম্বুলেন্স চলাচলেরও সুযোগ নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যবসা আগে যেরকম হইতো এখন এইরকম হচ্ছে না, মানুষের আয়টাই কম, তারপরে জিনিসের দামপত্র বেশি, এজন্যই সমস্যা। দক্ষিণখান এলাকার কসাইবাড়ি থেকে মোল্লার টেক যতদূর চোখ যায় শুধু কর্দমাক্ত আর ভাঙাচোরা সড়ক। আবাসিক এলাকা হওয়ায় দিন দিন ঘন বসতিপূর্ণ হয়ে উঠছে এ অঞ্চলটি। তবুও নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে। বছর বছর হোল্ডিং ট্যাক্স বাড়ছে, তবে সে তুলনায় সেবা নিশ্চিত করছে না ডিএনসিসি। স্কুলগামী শিক্ষার্থী কিংবা অফিসগামী মানুষ কেউই রেহাই পাচ্ছে না এমন ভোগান্তি থেকে। আমরা যেটা বলতেছি যে এই কাজের কোনো অগ্রাধিকার দেখতেছি না, প্লাস এখানে তদারকি হচ্ছে না দীর্ঘদিন, লং টাইম, এবং স্লো মোশনে কাজ করতেছে। রাস্তার পাশে যত বাড়িওয়ালা আছে সবার বাড়িগুলা নিচে পড়ে দিতেছে। প্রতি বছরই যখনই কাজ ধরে তখনই রাস্তা শুধু উঁচা করে। 2 বছর ধরে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ রাস্তা সংস্কারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু 5 আগস্টের পর তা চলছে আরও ধীর গতিতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় প্রকল্প এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডকে নিয়ে, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিপরীতে 8 বছরে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়নি এতটুকু। দিনকে দিন শুধু ভোগান্তি উঠেছে চরমে। তাই এলাকাবাসী চান এই সমস্যার দ্রুত সমাধান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার সাপেক্ষে তার সামনের চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্য পাওয়ায় তার মানসিক স্বাস্থ্য বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে পরিবহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। মানে উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির সবাইকে পেয়েছেন, এটা স্বাভাবিক, বুঝতে পারবেন। এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। জায়মা এবং তার ডক্টর জুবাইদা উনারা গত রাত্রে 12টা পর্যন্ত ছিলেন, তো 1টা পর্যন্ত ছিলেন, তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন। এবং তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাথে লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে।
কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাস জুড়েই তাপমাত্রা ওঠানামা করছে। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। চারদিক কুয়াশার চাদরে ঢাকা, কোথাও কোথাও কুয়াশার মতো বৃষ্টি ঝরছে। রাস্তাঘাট, হাট বাজার অনেকটাই জনশূন্য। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগের যেন অন্ত নেই। শীতের প্রকোপ বেড়েছে দিনাজপুরে। কনকনে শীতে আর হিমেল বাতাসে জবুথবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও সূর্যের দেখা মিলছে না। দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে স্থবির জনজীবন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় কমেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। দর্শক, শীতের খবর জানতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সাজ্জাদুর রহমান। সাজ্জাদ, উত্তরবঙ্গে এমনিতেই শীতের প্রকোপ অনেক বেশি। তেঁতুলিয়ায় তো আজকে সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো সব মিলিয়ে কি অবস্থা আমাদের জানান। সকাল 6টায় কিন্তু 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সকাল 9টায় সেটা কমে গিয়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের এবং এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, যেটা এর আগে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেটা দাঁড়িয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। আমরা বুঝতে পারছি যে আসলে পৌষের এখন শেষের দিক, সামনে মাঘ মাস আসছে। এই মাঘ মাসে আরো শীতের প্রকোপ বৃদ্ধি পাবে। এবং পঞ্চগড় থেকে শুনছিলাম শীতের খবর। বৃষ্টি ছাড়াই এলাকার বেশিরভাগ সড়কে জমে থাকে পানি। নেই পয় নিষ্কাশনের সুব্যবস্থা। খানা খন্দে ভরা পুরো সড়ক। নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা হলেও বাস্তবে অজ পাড়াগাঁয়ের কাঁচা রাস্তাকেও যেন হার মানায়। বলছিলাম দক্ষিণখান এলাকার বেহাল সড়কের জনদুর্ভোগের কথা, যেখানে মানুষের কষ্টের অন্ত নেই। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর নিত্যযুদ্ধ নিয়ে নাজেবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। উত্তরার একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরছেন গর্ভধারিণী মা। হাঁটছেন ধীর গতিতে। এমন স্পর্শকাতর সময়ে দীর্ঘক্ষণ হাঁটা ঝুঁকিপূর্ণ হলেও গন্তব্যে পৌঁছাতে আরও অন্তত 30 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এ পথে যান চলাচলের সুযোগ নেই, আর এতে ভোগান্তি বেড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও তার মায়ের। সিজারের রোগী, বাস সিজারের রোগী এর তোর গাড়িতে নেওয়া যাবে না, আর গাড়িতে নেওয়ার রাস্তাও তো পরিবেশ এভাবে না, সেজন্য হাঁটাই নেওয়া লাগছে। হ্যাঁ, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে রাস্তার লাগা। এই কাজটা দ্রুত হয়ে গেলে আমাদের সুবিধা হবে এবং ভালো হবে। অসুস্থ হলে এই সড়কে অ্যাম্বুলেন্স চলাচলেরও সুযোগ নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যবসা আগে যেরকম হইতো এখন এইরকম হচ্ছে না। মানুষের আয়টাই কম, তারপরে জিনিসের দামপত্র বেশি, এই জন্যই সমস্যা। দক্ষিণখান এলাকার কসাইবাড়ি থেকে মোল্লার টেক যতদূর চোখ যায়
শুধু কর্দমাক্ত আর ভাঙাচোরা সড়ক। আবাসিক এলাকা হওয়ায় দিন দিন ঘন বসতিপূর্ণ হয়ে উঠছে এ অঞ্চলটি, তবুও নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে। বছর বছর হোল্ডিং ট্যাক্স বাড়ছে, তবে সে তুলনায় সেবা নিশ্চিত করছে না ডিএনসিসি। স্কুলগামী শিক্ষার্থী কিংবা অফিসগামী মানুষ কেউই রেহাই পাচ্ছে না এমন ভোগান্তি থেকে। আমরা যেটা বলতেছি যে এই কাজের কোনো অগ্রাধিকার দেখতেছি না, প্লাস এখানে তদারকি হচ্ছে না দীর্ঘদিন, লং টাইম, এবং স্লো মোশনে কাজ করতেছে। রাস্তার পাশে যত বাড়িওয়ালা আছে সবার বাড়িগুলা নিচে পড়ে দিতেছে গা। প্রতি বছরই যখনই কাজ ধরে তখনই রাস্তা শুধু উঁচা করে। 2 বছর ধরে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ রাস্তা সংস্কারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু 5 আগস্টের পর তা চলছে আরও ধীর গতিতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় প্রকল্প এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডকে নিয়ে, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিপরীতে 8 বছরে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়নি এতটুকুও। দিনকে দিন শুধু ভোগান্তি উঠেছে চরমে। তাই এলাকাবাসী চান এই সমস্যার দ্রুত সমাধান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগর পিতা নয়, যেন ছিলেন নগর আতঙ্ক। তিনি হলেন স্বৈরাচার শেখ হাসিনার একান্ত আস্থাভাজন খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মেয়র থাকাকালে সব কিছুই ছিল তার নিয়ন্ত্রণে। হামলা মামলা করে তিনি ভিন্ন মতাবলম্বীদের দমন করতেন। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মেয়র হয়ে নিজেই ঠিকাদারি করে অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানও। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। কথার অবাধ্য হলে যে কাউকে মারতে দ্বিধাবোধ করতেন না খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। তার অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম সহ প্রশাসনের কারো কথা বলার সাহস হতো না। অভিযোগ আছে খুলনার যত টেন্ডার, চাঁদাবাজি, দখল বাণিজ্য সবই হতো তার মাধ্যমে। তার কুকীর্তি আর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এরপরও বহাল তবিয়তে ছিল খালেক। তাদের মেন্টালিটি ভালো না। 2014 সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মনিরের কাছে বড় ব্যবধানে পরাজিত হন খালেক। 2018 সালে রাতের ভোটে দ্বিতীয় দফা মেয়র নির্বাচিত হয়ে বেপরোয়া হয়ে ওঠে খালেক। ঠিকাদারি কাজ, সিটি কর্পোরেশনের পুকুর দখল, সম্পত্তি নিলামের নামে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ বটোয়ারা করার অভিযোগ আছে খালেকের বিরুদ্ধে। 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যান খুলনা নগরীর আতঙ্ক তালুকদার আব্দুল খালেক। খুলনা মহানগরীর উন্নয়নের নামে যে প্রকল্প, সেই প্রকল্প থেকে সুবিধা ভোগ করা, এইটা করে আসলে যেটা হয়েছে যে মানুষের সাথে প্রতারণাই শুধু করেছেন তাই নয়, যে অর্থ আত্মসাৎ করেছেন, এটা রীতিমতো ক্রিমিনাল অফেন্স। এটা করে আসলে যে পাহাড় সমান অপরাধ, পাহাড় সমান দুর্নীতি, এই দুর্নীতির বিচার হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত। উনি উনার পকেট ভারী করার জন্য যা করার, যে অপকর্ম করার, উনি সবকিছু অপকর্ম উনি আর কি করেছে। তালুকদার আব্দুল খালেক খুলনার ওয়াসার চেয়ারম্যান থাকাকালে নিয়োগ, বাণিজ্য আর ঠিকাদারের অতিরিক্ত বিল পরিশোধ করার অভিযোগের পর তদন্ত শুরু করে দুদক, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে সবকিছুই ধামাচাপা পড়ে যায়। ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পে তালুকদার আব্দুল খালেক নতুন চুক্তি করে। এতে ওয়াসার কাছ থেকে 500 কোটি টাকা নিয়েছে সিটি কর্পোরেশন। এরপরও কোনো কাজ করেনি সিটি কর্পোরেশন। এই বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই বিষয়ে আমার পর্যায়ে মুখ খোলা কঠিন, মানে এটা এরকম। তালুকদার আব্দুল খালেক ও তার পরিবারের বিচার দাবি করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। দীর্ঘ 15 বছরের আওয়ামী শাসন আমলের যে দুর্নীতি, এর বিচার হওয়া উচিত। তার বিরুদ্ধে মামলা তদন্ত হওয়া উচিত, মামলা হওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। তাহলেই ভবিষ্যতে জন্য একটা শিক্ষা থাকবে। খুলনার শিববাড়ি মোড়ে জিয়া হলটি শুধু নামকরণের কারণে সংস্কার না করে প্রতিহিংসা বশত ভেঙে ফেলেন তিনি। আব্দুল খালেককে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন খুলনাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে পণ্যের দরদাম জানতে সরাসরি যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ, কারওয়ান বাজারে আছেন আপনি। গত সপ্তাহের সাথে এই সপ্তাহের পণ্যের দামের কোনো তারতম্য দেখছেন?
তাসলিমা, ছুটির দিনে শীতের মৌসুম, ভরা মৌসুমই বলা যায়, সেই সময়ে এখন সবজির বাজারে কিন্তু কিছুটা হাতের নাগালে আমরা সবজির বাজারগুলোতে ঘুরেছি। সেখানে যেটি দেখছি যে প্রত্যেকটি পণ্য কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু 5 থেকে 10 টাকা আমরা ব্যবধান দেখতে পেয়েছি। যদি বেগুনের কথা বলে থাকি, সেটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম 40 থেকে 50 টাকা, আজকে আমরা সেটি দেখেছি 30 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি ও আমরা গত সপ্তাহে দেখেছি 30 থেকে 40 টাকা, আজকে আমরা সেটি 25 থেকে 30 টাকার মধ্যে আমরা দেখতে পেয়েছি। এছাড়া একটু জানিয়ে রাখি যে গত 1 বছরের ব্যবধানটা যদি আমরা বলতে পারি সবজির বাজারে, গেল বছরে কিন্তু এই সবজির বাজারে প্রত্যেকটি সবজি কিন্তু শীতের ভরা মৌসুমে আমরা দেখেছি প্রায় 70 থেকে 80 টাকা পর্যন্ত আলু, বেগুন সহ অন্যান্য সবজির বাজার কিন্তু অস্থিরতা খুব একটা কমেনি, কিন্তু এবছরে কিন্তু কিছুটা কমেছে। তবে আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলছিলি, তারা যেটি বলছিলেন যে সবজির বাজারে সিন্ডিকেট বা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কিন্তু নিত্যপণ্যের দ্রব্যমূল্যের যে অন্য দ্রব্যমূল্য সেটি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে চাউলের বাজারে আমরা দেখেছি, চালের বাজারে আমরা দেখেছি ভরা মৌসুমে, আমন ধানের ভরা মৌসুমে কিন্তু চালের বাজারে কিন্তু দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে নাজির শাহ চাল এখন কিন্তু 4 থেকে 5 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি বলি তেলের যে অস্থিরতা কিছুদিন ছিল, সরবরাহ সংকট ছিল, সেটি কিছুটা কমেছে, বোতলজাত দ্রব্য কিছুটা বাজারে এসছে, কিন্তু তারপরেও কিন্তু সেই দাম কাঙ্ক্ষিত মূল্য সরকার বর্ধিত যে 8 টাকা বাড়িয়েছিল সেই বর্ধিত দামেই কিন্তু বিক্রি হচ্ছে। বাজারে কিন্তু ব্রয়লার মুরগির দামটা ওঠানামার মধ্যে রয়েছে, কিন্তু সোনালী মুরগির দাম আমরা গত সপ্তাহে দেখেছিলাম 350 টাকা, এ সপ্তাহে কিছুটা কমে 300 টাকায় এসেছে। কিন্তু ব্রয়লার মুরগি কোনো সময় 160 টাকা পর্যন্ত আসলেও এবার আবার ঊর্ধ্বমুখী হয়ে এখন পর্যন্ত আকার ভেদে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, 180 থেকে 200 টাকা। এছাড়া তেলের বাজারের কথা বলছিলাম, তেলের বাজারের সংকট কিছুটা কমেছে, সরবরাহ একবারে স্বাভাবিক হয়নি, তবে দাম মূল্য নিয়ে কিন্তু যারা বিক্রেতারা বলছিলেন যে আগে যে একটি বোতলজাত পণ্যে যত পরিমাণ ভোক্তাদেরকে ছাড় দিতে পারত সেই ছাড় কিন্তু তারা দিতে পারছে না। সব মিলে বাজারের পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, সবজির বাজারে স্বস্তি ফিরলেও কিন্তু সাধারণ মানুষের যে সবজির বাজার ছাড়া কিন্তু নিত্যপণ্যের অন্য যে দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে, দুটোই মিলে আসলে সাধারণ ভোক্তাদের জন্য খুব একটা সুখবর নেই। এজন্য বলছিলেন যে সবজির বাজারের যে সিন্ডিকেটটা যেভাবে দমন করে যেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, দ্রব্যমূল্যের দাম ওভারঅল যদি কিছুটা কম নিয়ন্ত্রণ করে সিন্ডিকেটগুলো দমন করা যায়, তাহলে সব মিলে বাজারে কিন্তু স্বস্তি ফিরবে, এমনটাই কিন্তু ভোক্তারা বলছিলেন। এই ছিল বাজার নিয়ে সবশেষ। তাসলিমা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্যে তার মানসিক স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির সবাইকে পেয়েছেন, এটা স্বাভাবিক, বুঝতে পারবেন, এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। জায়মা এবং তার ডক্টর জুবাইদা উনারা গত রাত্রে 12টা পর্যন্ত ছিলেন, তো 1টা পর্যন্ত ছিলেন, তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন, এবং তারা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাথে লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন।
এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর সাথে বিএনপির দূরত্ব বাড়েনি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশপ্রেমিক নেতাদের আঘাত করে এমন বক্তব্য না দিতে জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট নেতাদের বৈঠক শেষে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির লিয়াজো কমিটির নেতাদের সাথে সমমনা জোট নেতাদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে না থাকলেও সরকার পতনের আন্দোলনে জামায়াত যেমন সক্রিয় ভূমিকা রেখেছে, আগামীতেও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত ভূমিকা রাখবে। তিনি বলেন, বিএনপির সাথে জামায়াতের দূরত্ব বৃদ্ধির তথ্যটি সঠিক নয়। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। রাজধানী সরওয়ার্দী উদ্যানে চলছে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৯টায় কয়েকটি বুথে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে রাত ৯টা পর্যন্ত। সারা দেশ থেকে ২,৮০৬ জন কাউন্সিলর নির্বাচনে ভোট প্রদান করবেন। সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি কাজ করবে বলে প্রত্যাশা কাউন্সিলরদের। আর উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে বলে জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনে যে কোনো ফলাফল মেনে নিতে প্রস্তুত বলেও জানান তারা। শুধু নেতৃত্ব তো শুধু একজন না, সবাই মিলিত নেতৃত্ব। তো একটা দলে সিনিয়ররা থাকবে, জুনিয়ররা থাকবে, কম্বিনেশনের মাধ্যমে দল চলবে। তো আমি মনে করি আমার যারা প্রতিদ্বন্দ্বিতা আছেন ওনারা নির্বাচিত হলেও আমি ওনাদের অধীনে কাজ করব। আর আমি নির্বাচিত হলেও ওনারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন বা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা একসাথে মিলেমিশে কাজ করব। দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। কয়েক জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিমালয় কন্যা পঞ্চগড়, হিমেল হাওয়া, হাড় কাঁপানো শীত, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু এ জেলার মানুষ। কুয়াশা মোড়ানো চারদিক, অনেকটা শূন্য জনপদ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অন্তহীন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরেও। হিমেল বাতাসে জবুথুবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও মিলছে না সূর্যের দেখা। কনকনে শীতে স্থবির জনজীবন। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত হচ্ছে যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বৃষ্টি ছাড়াই এলাকার বেশিরভাগ সড়কে জমে থাকে পানি। নেই পয় নিষ্কাশনের সুব্যবস্থা। খানাখন্দে ভরা পুরো সড়ক। নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা হলেও বাস্তবে অজপাড়াগাঁয়ের কাঁচা রাস্তাকেও যেন হার মানায়। বলছি দক্ষিণ খান এলাকার বেহাল সড়কে জনদুর্ভোগের কথা, যেখানে মানুষের কষ্টের অন্ত নেই। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর নিত্যযুদ্ধ নিয়ে নাজিবুর রহমানের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখবেন প্রথম পর্বটি।
উত্তরার একটি হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন গর্ভধারিণী মা, হাঁটছেন ধীর গতিতে। এমন স্পর্শকাতর সময়ে দীর্ঘক্ষণ হাঁটা ঝুঁকিপূর্ণ হলেও গন্তব্যে পৌঁছাতে অন্তত ৩০ মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এ পথে যান চলাচলের সুযোগ নেই, আর এতে ভোগান্তি বেড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও তার মায়ের। সিজারের রোগী বা সিজারের রোগী এর তোর গাড়িতে নেওয়া যাবে না, আর গাড়িতে নেওয়ার রাস্তাও তো পরিবেশ এভাবে না, সেজন্য হাঁটাই নেওয়া লাগছে। হ্যাঁ, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে রাস্তার লাগা। এই কাজটা দ্রুত হয়ে গেলে আমাদের সুবিধা হবে এবং ভালো হবে। অসুস্থ হলে এই সড়কে অ্যাম্বুলেন্স চলাচলেরও সুযোগ নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যবসা আগে যেরকম হইতো এখন এরকম হচ্ছে না। মানুষের আয়টাই কম, তারপরে জিনিসের দামপত্র বেশি, এই জন্যই সমস্যা। দক্ষিণখান এলাকার কসাইবাড়ি থেকে মোল্লার টেক যতদূর চোখ যায় শুধু কর্দমাক্ত আর ভাঙাচোরা সড়ক। আবাসিক এলাকা হওয়ায় দিন দিন ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে এই অঞ্চলটি। তবুও নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে। বছর বছর হোল্ডিং ট্যাক্স বাড়ছে, তবে সে তুলনায় সেবা নিশ্চিত করছে না ডিএনসিসি। স্কুলগামী শিক্ষার্থী কিংবা অফিসগামী মানুষ কেউই রেহাই পাচ্ছে না এমন ভোগান্তি থেকে। আমরা যেটা বলতেছি যে এই কাজের কোনো অগ্রাধিকার দেখতেছি না, প্লাস এখানে তদারকি হচ্ছে না দীর্ঘদিন, লং টাইম, এবং স্লো মোশনে কাজ করতেছে। রাস্তার পাশে যত বাড়িওয়ালা আছে সবার বাড়িগুলা নিচে পড়ে যেতেছে। প্রতি বছরই যখনই কাজ ধরে তখনই রাস্তা শুধু উঁচা করে। 2 বছর ধরে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ রাস্তা সংস্কারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু 5 আগস্টের পর তা চলছে আরও ধীর গতিতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় প্রকল্প এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডকে নিয়ে, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিপরীতে 8 বছরে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়নি এতটুকু। দিনকে দিন শুধু ভোগান্তি উঠেছে চরমে। তাই এলাকাবাসী চান এই সমস্যার দ্রুত সমাধান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে শীতের তীব্রতা হাড়ে হাড়ে টের পাচ্ছে উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলার মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত দেখুন শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শীত, কুয়াশা, কনকনে হাওয়ার মাখামাখি। উত্তরের বিভিন্ন জেলাকে যেন এক সুতোয় বেঁধেছে দাপুটে শীত। হিমালয় কন্যা পঞ্চগড়, হিমেল হাওয়া, হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু এ জেলার মানুষ। কুয়াশা মোড়ানো চারদিক, অনেকটা শূন্য জনপদ। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অন্তহীন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরেও। হিমেল বাতাসে জবুথুবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও মিলছে না সূর্যের দেখা। আমরা রাস্তায় চলতে আমাদের খুব কষ্ট হয়, আবার হাত পা আমাদের খুব ঠান্ডাতে একবারে বরফের মতো হয়ে যায়। 3-4 দিন থেকে ঠান্ডা কঠিন, কাজে বাড়াইতে পারতেছি না। কনকনে শীতে স্থবির জনজীবন। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রার পারদ। অস্বস্তির মধ্যে পড়েছি প্রচণ্ড শীতের কারণে, যার কারণে আমরা বাইরে যেতে পারতেছি না, কাজকর্ম করতে পারতেছি না। ঠান্ডায় কাজ করবো মানুষ খাবে কি? নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত হচ্ছে যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা। কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 4 দিন ডায়রিয়া, পাতলা পায়খানা, হাসপাতালে আনছি, ডাক্তার ভর্তি করাইছে। শীতে কাবু প্রাণীকুল, উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। ইতিমধ্যে চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।
জামায়াতে ইসলামের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশপ্রেমিকের আঘাত করে বক্তব্য না দিতে জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে -2 চিন্তা করলে তা পূরণ হবে না। ইফতেখার রেজা রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে বৈঠক করে যুগপথ আন্দোলনে থাকা সমমনা জোট নেতারা। বৈঠকে আলোচনা হয় চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান কথা বলেন বিএনপির সাথে জামায়াতে ইসলামের রাজনৈতিক সম্পর্ক ইস্যুতে। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। নির্যাতনের শিকার হয়ে 15 বছর যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, -2 ধারণা সঠিক নয়। এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মঙ্গলার কথা বলার, এগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজন মনে করি না। গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি করেন আমির খসরু। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। পথে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে খুলনার সাবেক কাউন্সিলর ইফতেখার ওরফে শালুকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট এলাকার গোল্ডেন হিল হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব 15। আটক শেখ হাসান ইফতেখার ওরফে শালু খুলনা সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন একটি হোটেলের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গোলাম রব্বানীকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত গোলাম রব্বানী টিপু খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগর কমিটির সহ সভাপতি ছিলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দিয়ে সমতার একটা ব্যবস্থা করতে চান তারা। দুপুরে ভোলার ইলিশ ফোয়ারার পাশে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাগরিক কমিটির মুখপাত্র শারমিন সামান্তা সহ অন্যরা বক্তব্য রাখেন। যেসব সেক্টরে চাঁদাবাজি আর দালালি হয় সেই সব সেক্টরকে কিংবা পোশাকধারী হোক তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হবার আহ্বান জানান তিনি। এর আগে সার্জিস আলম 4 আগস্ট পুলিশের গুলিতে নিহত জসিম উদ্দিন এর নবীপুর গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যরা খোঁজ খবর নেন। পরে শহীদ জসিমের কবর জিয়ারত শেষে মোনাজাত করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়াও ভোলা শহরের সদর রোডে লিফলেট বিতরণ করেন তারা। প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলি প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। যে জায়গাগুলোতে এখনো চাঁদাবাজি হয়, হোক সেটা কেউ পোশাক পরে করুক, কেউ সাধারণ পোশাকে করুক, তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে। নগর পিতা নয়, ছিলেন নগরীর আতঙ্ক। তিনি হলেন স্বৈরাচার শেখ হাসিনার
একান্ত আস্থাভাজন খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মেয়র থাকাকালে সবকিছুই ছিল তার নিয়ন্ত্রণে। হামলা মামলা করে ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদের দমন করতেন তিনি। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি, আধিপত্য সহ বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মেয়র হয়ে নিজেই ঠিকাদারি করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানও। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। কথার অবাধ্য হলে যে কাউকে মারতে দ্বিধাবোধ করতেন না খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। তার অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম সহ প্রশাসনের কারো কথা বলার সাহস হতো না। অভিযোগ আছে খুলনার যত টেন্ডার, চাঁদাবাজি, দখল বাণিজ্য সবই হতো তার মাধ্যমে। তার কুকীর্তি আর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এরপরও বহাল তবিয়তে ছিল খালেক। তাদের মেন্টালিটি ভালো না। 2014 সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মনিরের কাছে বড় ব্যবধানে পরাজিত হন খালেক। 2018 সালে রাতের ভোটে দ্বিতীয় দফা মেয়র নির্বাচিত হয়ে বেপরোয়া হয়ে ওঠে খালেক। ঠিকাদারি কাজ, সিটি কর্পোরেশনের পুকুর দখল, সম্পত্তি নিলামের নামে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ বটোয়ারা করার অভিযোগ আছে খালেকের বিরুদ্ধে। 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যান খুলনা নগরীর আতঙ্ক তালুকদার আব্দুল খালেক। খুলনা মহানগরীর উন্নয়নের নামে যে প্রকল্প, সেই প্রকল্প থেকে সুবিধা ভোগ করা, এইটা করে আসলে যেটা হয়েছে যে মানুষের সাথে প্রতারণাই শুধু করেছেন তাই নয়, যে অর্থ আত্মসাৎ করেছেন, এটা রীতিমতো ক্রিমিনাল অফেন্স। এটা করে আসলে যে পাহাড় সমান অপরাধ, পাহাড় সমান দুর্নীতি, এই দুর্নীতির বিচার হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত। উনি উনার পকেট ভারী করার জন্য যা করার, যে অপকর্ম করার, উনি সবকিছু অপকর্ম উনি আর কি করেছে। তালুকদার আব্দুল খালেক খুলনার ওয়াসার চেয়ারম্যান থাকাকালে নিয়োগ, বাণিজ্য আর ঠিকাদারের অতিরিক্ত বিল পরিশোধ করার অভিযোগের পর তদন্ত শুরু করে দুদক। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে সবকিছুই ধামাচাপা পড়ে যায়। ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পে তালুকদার আব্দুল খালেক নতুন চুক্তি করে। এতে ওয়াসার কাছ থেকে 500 কোটি টাকা নিয়েছে সিটি কর্পোরেশন। এরপরও কোনো কাজ করেনি সিটি কর্পোরেশন। এই বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই বিষয়ে আমার পর্যায়ে মুখ খোলা কঠিন, মানে এটা এরকম। তালুকদার আব্দুল খালেক ও তার পরিবারের বিচার দাবি করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। দীর্ঘ 15 বছরের আওয়ামী শাসন আমলের যে দুর্নীতি, এর বিচার হওয়া উচিত। তার বিরুদ্ধে মামলা তদন্ত হওয়া উচিত, মামলা হওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। তাহলেই ভবিষ্যতে জন্য একটা শিক্ষা থাকবে। খুলনার শিববাড়ি মোড়ে জিয়া হলটি শুধু নামকরণের কারণে সংস্কার না করে প্রতিহিংসা বশত ভেঙে ফেলেন তিনি। আব্দুল খালেককে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন খুলনাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। বৃষ্টি ছাড়াই এলাকার বেশিরভাগ সড়কে জমে থাকে পানি। নেই পয় নিষ্কাশনের সুব্যবস্থা। খানাখন্দে ভরা পুরো সড়ক। নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা হলেও বাস্তবে অজপাড়া গাঁয়ের কাঁচা রাস্তাকেও যেন হার মানায়। বলছি দক্ষিণ খান এলাকার বেহাল সড়কে জনদুর্ভোগের কথা, যেখানে মানুষের কষ্টের অন্ত নেই। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর নিত্যযুদ্ধ নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের দেখুন প্রথম পর্ব। উত্তরার একটি হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন গর্ভধারিণী মা। হাঁটছেন ধীর গতিতে। এমন স্পর্শকাতর সময়ে দীর্ঘক্ষণ হাঁটা ঝুঁকিপূর্ণ হলেও গন্তব্যে পৌঁছাতে অন্তত 30 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এ পথে যান চলাচলের সুযোগ নেই, আর এতে ভোগান্তি বেড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও তার মায়ের। সিজারের রোগী, বাস সিজারের রোগী এর তোর গাড়িতে নেওয়া যাবে না, আর গাড়িতে নেওয়ার রাস্তাও তো পরিবেশ এভাবে না, সেজন্য হাঁটাই নেওয়া লাগছে। হ্যাঁ, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে রাস্তার লাগা। কাজটা দ্রুত হয়ে গেলে আমাদের সুবিধা হবে এবং ভালো হবে। অসুস্থ হলে এই সড়কে অ্যাম্বুলেন্স চলাচলেরও সুযোগ নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যবসা আগে যেরকম হইতো এখন এরকম হচ্ছে না। মানুষের আয়টাই কম, তারপরে জিনিসের দামপত্র বেশি, এজন্যই সমস্যা। দক্ষিণ খান এলাকার কসাইবাড়ি থেকে মোল্লার টেক যতদূর চোখ যায় শুধু কর্দমাক্ত আর ভাঙাচোরা সড়ক। আবাসিক এলাকা হওয়ায় দিন দিন ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে এই অঞ্চলটি। তবুও নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে। বছর বছর হোল্ডিং ট্যাক্স বাড়ছে, তবে সে তুলনায়
সেবা নিশ্চিত করছে না ডিএনসিসি। স্কুলগামী শিক্ষার্থী কিংবা অফিসগামী মানুষ কেউই রেহাই পাচ্ছে না এমন ভোগান্তি থেকে। আমরা যেটা বলতেছি যে এই কাজের কোনো অগ্রাধিকার দেখতেছি না, প্লাস এখানে তদারকি হচ্ছে না দীর্ঘদিন, লং টাইম, এবং স্লো মোশনে কাজ করতেছে। রাস্তার পাশে যত বাড়িওয়ালা আছে সবার বাড়িগুলা নিচে পড়ে দিতেছে। প্রতি বছরই যখনই কাজ ধরে তখনই রাস্তা শুধু উঁচা করে। 2 বছর ধরে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ রাস্তা সংস্কারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু 5 আগস্টের পর তা চলছে আরও ধীর গতিতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় প্রকল্প এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডকে নিয়ে টাকার অঙ্কে, যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিপরীতে 8 বছরে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়নি এতটুকু। দিনকে দিন শুধু ভোগান্তি উঠেছে চরমে। তাই এলাকাবাসী চান এই সমস্যার দ্রুত সমাধান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 2 শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হল সদর উপজেলার ইছাখালী গ্রামের বাঁধন ফকির, একই গ্রামের মারুফ শেখ। নিহত 2 জনই 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ জানায় সকালে 2 বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটিকে জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর কালী মন্দিরের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় 2 জনকেই গোপালগঞ্জ সদর উপজেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে সাতক্ষীরায় ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। সদর উপজেলাধীন সাতক্ষীরা আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা জানতে চাইলে নিশ্চুপ থাকেন নিপুণ। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, কোন ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার একটি মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি একথা বলেন। দেশের কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত যাতে সফল না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় 8 জনকে আটক করা হয়েছে। সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের 3 দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার তানজিনা শারমিন। শুক্রবার সকালে শহরের 6টি কেন্দ্রে মেহেরপুর পল্লী বিদ্যুৎ এর 71টি শূন্য পদে 4000-এর বেশি শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। Senior allies of UK Prime Minister Sir Keir Starmer are considering candidates to replace Tulip Siddiq if she is forced to quit over links to her aunt Sheikh Hasina. The Sunday Times quoted officials who said they had identified candidates to succeed the Treasury Minister over the weekend before the public announcement that Tulip had referred herself to the Prime Minister's ethics watchdog, which was made on Monday. Starmer has said he has full confidence in Tulip, and a Number 10 spokesman said it was completely untrue to suggest the party had drawn up a shortlist. BNP Acting Chairman Tariq Rahman has expressed his gratitude to the Emir of Qatar for providing the Royal Air Ambulance and logistical support to transport his ailing mother Khaldezia to London for advanced treatment. In a Facebook post on behalf of his family and the people of Bangladesh, the BNP leader also extended heartfelt thanks to the Emir of Qatar for the support. They look forward to fostering lasting, multifaceted ties between Bangladesh and Qatar. On Khaldezia's health, BNP leader Professor Ezedem Zahid Hussain said she is currently receiving treatment at the London clinic and is recovering well.
আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। BNP senior leader Nazrul Islam Khan expressed optimism that Jamaat-e-Islami will participate in future movements aimed at restoring democracy in Bangladesh. He said this after a meeting with BNP's liaison committee at the party chairperson's Gulshan office today. Dismissing claims of growing distance between BNP and Jamaat, he said Jamaat also wants democracy, elections and people's rights just as BNP does. তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। Amar Bangladesh Party holds its election at capital Sohrabad Uddan to elect party's new chairman. 3 candidates are vying for top post. The polling started in the morning and will end at 9 p.m. More than 2,000 councillors are expected to cast votes to elect their leader. The councillors hope the AB party will work to restore democracy and ensure people's rights. শুধু নেতৃত্ব তো শুধু একজন না, সবাই মিলেই তো নেতৃত্ব। তো একটা দলে সিনিয়ররা থাকবে, জুনিয়ররা থাকবে, কম্বিনেশনের মাধ্যমে দল চলবে। তো আমি মনে করি আমার যারা প্রতিদ্বন্দ্বিতা আছেন ওনারা নির্বাচিত হলেও আমি ওনাদের অধীনে কাজ করব। আর আমি নির্বাচিত হলেও ওনারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন বা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা একসাথে মিলেমিশে কাজ করব। A mild to moderate cold wave is sweeping across 10 districts in Bangladesh. This cold wave has disrupted public life. People in various northern districts are mostly feeling the intensity of the extreme cold. However, the lowest temperature was recorded in Panchagor Tetulia at 7.3 degrees Celsius. A police sub-inspector was stabbed to death in Netrakona's Durgapur area. None was detained in this regard so far. The incident happened at the district's Panmohal area. Deceased Shofikul Islam was serving at Jamalpur police lines. He went to his village Durgapur on a vacation. Immigration police have prevented film actress Nasrin Akhtar Nipun from flying to London, turning her away from the Emij Osmani International Airport in Sylhet. The incident occurred around 9:30 a.m. Nipun was scheduled to fly to London on board Biman Bangladesh Airlines flight BG201. The authorities said they blocked Nipun's passport following objections from several intelligence agencies. Now, international news. Wildfires menacing Los Angeles have killed at least 10 people and devoured nearly 10,000 structures, with 5 fires burning into a third night. Dry desert winds fanning the flames again gathered strength. The fire on the city's western flank has already been ranked as the most destructive in Los Angeles history, consuming more than 34,000 acres, turning entire neighborhoods to ash. It looks like an atomic bomb dropped in these areas. লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্যে তার মানসিক স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেওয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির একটা
ফ্যামিলি সবাইকে পেয়েছেন, এটা স্বাভাবিক, বুঝতে পারবেন। এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। জায়মা এবং তার ডক্টর জুবাইদা ওনারা গত রাত্রে 12টা পর্যন্ত ছিলেন, তো 1টা পর্যন্ত ছিলেন, তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন। এবং তারা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাথে লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইয়াসমিন, আপনি যেমনটা বলছিলেন যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন সেটি একটি বিশেষায়িত হাসপাতাল, দ্য লন্ডন ক্লিনিক। এই ক্লিনিকের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এবং এখানে আপনারা জানেন যে বেগম জিয়া 2টি রাত অতিবাহিত করেছেন এবং দুদিনে ওনার আসার পরপরই সময়ে যে সকল প্রাথমিক যে চিকিৎসা, অর্থাৎ রক্ত পরীক্ষা থেকে শুরু করে ICG থেকে শুরু করে হার্টের কিছু পরীক্ষা থেকে শুরু করে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ওনারা করেছেন। তবে যেটি জানানোর বিষয় সেটি হচ্ছে যে এখন পর্যন্ত ওনার শরীরের অর্থাৎ মারাত্মক কোনো সমস্যার ত্রুটি আছে এরকম কোনো কিছু ওনারা বলছেন না। যদি ওনারা বলছেন যে এটি ডাক্তারি বিষয়, ডাক্তাররা সবাই এখন আসলে কাজে যোগ দেননি এবং ডাক্তার কেনেডির নেতৃত্বে যে ডাক্তারের যে টিম গঠন করা হয়েছে সেই টিম বসে তারা পর্যালোচনা করবেন এবং পরীক্ষা নিরীক্ষা করবেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে একমাত্র জানা যাবে যে ওনার আসলে যে চিকিৎসার যে পদ্ধতিটা সেটি কিভাবে তারা করবেন, অর্থাৎ কোন পদ্ধতিতে তারা সামনের দিকে এগোবেন। আর এই মুহূর্তে আমরা যেটি সবশেষ জানাতে চাই যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখানে এসেছেন এবং তিনি এখন নামাজের জন্য, যেহেতু আজকে জুম্মার দিন, তিনি নামাজের জন্য গেছেন এবং নামাজ পড়ে উনি আবারও চলে আসবেন ওনার মায়ের কাছে। এবং এই হাসপাতালটিতে উনি সার্বক্ষণিক ওনার প্রিয়জনদের দ্বারা বেষ্টিত হয়ে আছেন এবং ওনার যে খাবার দাবারের যে ব্যবস্থা, সেই খাবার দাবারের ব্যবস্থা সম্পূর্ণ জনাব তারেক রহমান সাহেবের বাসা থেকে এই খাবারগুলো আসছে। এবং আপনারা জানেন যে শুরু থেকেই UK বিএনপি, যুক্তরাজ্য বিএনপি সবসময় সেই এয়ারপোর্ট থেকে শুরু করে এই পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করছেন এবং এখানে তারা অবস্থান করছেন। এবং এই মুহূর্তে আমার সাথে আছেন জনাব MM মালেক, যিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি। জনাব মালেক সাহেবের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে জনাব মালেক, আপনি তো কাছ থেকে দেখেছেন, আসলে বেগম যে শারীরিক অবস্থা বা ডাক্তাররা কোনো কিছু বলেছেন কিনা আপনি? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রথম হচ্ছে যে উনি এইখানে আসার পর থেকে এয়ারপোর্টে ওনার ছেলের বউ ওনারা রিসিভ করেছেন এবং উনি খুবই মানে ওনাদেরকে দেখে খুব আনন্দিত হয়েছেন। চেহারার মধ্যে মনে হচ্ছে যে যেমন উনি মনে হলো ছেলেকে দেখে মনে হলো যে আসমানের ছাদ ওনার গড়ে এসেছে, এই ধরনের একটা ওনার ফিলিংসটা ছিল। এবং গত 2 দিন ধরে আমরা কন্টিনিউয়াসলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি থাকছেন, ডক্টর জাহিদের নেতৃত্বে টিমটাও কাজ করতে, ব্রিটিশ সেইখানে ডাক্তাররা তারা সেখানে
কাজ করছেন এবং ওনার ছেলের বউরা এবং মিস্টার জায়মা এবং আপনার সফর ওয়াইফ এবং তার মেয়েরা তারা রাত্রে প্রায় ডক্টর জায়মা কালকেও রাত্রে 1টা পর্যন্ত ছিল। এবং আসলে সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর যারা মানুষ যারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তারা জানতে চাচ্ছেন যে চিকিৎসার যে আপডেটটা সেটা আসলে কবে নাগাদ পাওয়া যেতে পারে। এটা তো অলরেডি গত 2 দিন ধরে তারা ওই যে চিকিৎসা করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন। আগামীকালকে আপনাদেরকে ফাইনালি ডাক্তাররা আপডেট দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা জানছিলাম লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর। দেশের 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে শীতের তীব্রতা হাড়ে হাড়ে টের পাচ্ছেন উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলার মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমেরও দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে। শীত, কুয়াশা, কনকনে হাওয়ার মাখামাখি। উত্তরের বিভিন্ন জেলাকে যেন এক সুতোয় বেঁধেছে দাপুটে শীত। হিমালয় কন্যা পঞ্চগড়, হিমেল হাওয়া, হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু এ জেলার মানুষ। কুয়াশা মোড়ানো চারদিক, অনেকটা শূন্য জনপদ। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অন্তহীন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরেও। হিমেল বাতাসে জবুথুবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও মিলছে না সূর্যের দেখা। আমরা রাস্তায় চলতে আমাদের খুব কষ্ট হয়, আবার হাত পা আমাদের খুব ঠান্ডাতে একবারে বরফের মতো হয়ে যায়। 3-4 দিন থেকে ঠান্ডা কঠিন, কাজে বাড়াইতে পারতেছি না। কনকনে শীতে স্থবির জনজীবন। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রার পারদ। অস্বস্তির মধ্যে পড়েছি প্রচণ্ড শীতের কারণে, যার কারণে আমরা বাইরে যেতে পারতেছি না, কাজকর্ম করতে পারতেছি না। ঠান্ডায় কাজ করবো মানুষ খাবে কি, জন খাট মানুষ তো বেড়াতেই পারছে। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত হচ্ছে যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা। কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 4 দিন ডায়রিয়া, পাতলা পায়খানা, হাসপাতালে আনছি, ডাক্তার ভর্তি করাইছে। শীতে কাবু প্রাণীকুল, উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। ইতিমধ্যে চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন সেদেশের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। অতীতে পাশে দাঁড়ালেও এবার তার উপর আস্থা রাখতে পারছেন না কেয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদের জন্য ব্যক্তিদের শর্টলিস্টও তৈরি করা হয়েছে। সম্প্রতি টরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সহায়তার অভিযোগে তাকে দুর্নীতিবিরোধী কার্যালয় ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান বিরোধী দলের এমপিরা। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অপরাধ বিভাগের কর্মকর্তারা এরই মধ্যে টিউলিপ ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের নথি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া তাদের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন।